আমার ফ্যামিলি এমন একটা ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি, আমার আব্বা একজন দর্জি। আমার ফ্যামিলি আমার কোচিং এর টাকা জোগাড় করছিল সুদের উপর টাকা। মান্থলি আমার এখন একটা ভালো অ্যামাউন্ট ইনকাম আসে, এটা 1 to 3 লাখের মাঝখানে, মানে 3 লাখ থেকে 1 লাখের মাঝখানে। আরেকজন অনেক ভালো করতেছে, আমি ভালো করতে পারতেছি না, আমার ভিতরে প্রচন্ড হিংসা হয়। কিভাবে অ্যাচিভমেন্ট করে, কিভাবে স্কিল অর্জন করে, কিভাবে স্পেশালাইজেশন হওয়া যায়, এই রিলেটেড বইগুলো অ্যানালাইসিস করা শুরু করলাম। যেমন হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিস্ক, যেমন হচ্ছে ফেসবুককে ব্যবহার করে অনেক কিছু করা যায়, ইউটিউবকে ব্যবহার করে অনেক কিছু করা যায়, এরকম বিভিন্ন টাইপের মিডিয়াকে ব্যবহার করে অনেক কিছু করা যায়। অপরচুনিটিস, এনিথিং যেটা আমার সামনে অপরচুনিটিস আছে ওটাকে আপনাকে ধরতে হবে। একটা সময় আমার শুধুমাত্র মাইন্ডসেট ছিল টাকা ইনকাম করা। আমি একটা সময় শুধুমাত্র চিন্তা করতাম যে কিভাবে টাকা ইনকাম করে নিজের এবং পরিবারের সাপোর্ট দেওয়া যায়, ওর জন্য যা যা করা লাগবে আমি তাই করতাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মিল্টন ইফেক্ট। মিল্টন ইফেক্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আমি কথা বলবো আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জার্নি নিয়ে, আমি কিভাবে একদম জিরো থেকে এই পর্যন্ত আসছি, আমি কিভাবে পার্সোনালি স্কিলড হয়েছি এবং কিভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল একটা পজিশনে আসছি সেই বিষয়গুলো নিয়ে। সো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা নিয়ে সবারই অনেক অনেক প্রশ্ন থাকে এবং আমি নিজে এই টপিকের উপর জার্নিটা পার করে আসছি। আমি নিজে আমার নিজের এই ডেভেলপমেন্টগুলো ধীরে 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 করছি। আই উইশ আমি এই টোটাল একটা লম্বা ভিডিওতে আপনাদের সাথে যা কিছু শেয়ার করতে যাচ্ছি, আমার যেই এক্সপিরিয়েন্স এবং আমার যে লার্নিংগুলা শেয়ার করতে যাচ্ছি, আই উইশ আপনার মতো বয়সে কেউ আমাকে শেয়ার করতো। সো আপনার মতো বয়সে কেউ যদি আমাকে শেয়ার করতো এই টাইপের কথাবার্তাগুলো, হয়তো আমি আজকে এই পজিশনে এসে আরও বেটার করতে পারতাম। আমার বয়স এখন হচ্ছে প্রায় 25 বছর মতো। 25 বছর বয়সে আমি হয়তো আরও বেটার পজিশনে থাকতাম। আমি যখন শুরু করছি নিজেকে নিয়ে কাজ করা, পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভ করা, তখন আমার বয়স ছিল 19 থেকে 25। এই 5 বছরের ব্যবধানে, এই 5 বছরের জার্নিতে আমি যা কিছু শিখছি, এই শেখার ভুলগুলো, এই শেখার লার্নিংসগুলো যদি আমি 19 বছরেই জানতাম, তাহলে 25-এ এসে হয়তো আমি আরও বেটার কিছু করতে পারতাম, বেটার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারতাম। আপনি জিজ্ঞেস করতেই পারেন যে 25 বছর বয়সে তুমি কি করছো মিল্টন, তুমি কি করছো মিল্টন, আপনি কি করছেন? আমি যখন শুরু করি আমার এই জার্নিটা, তখন আমার কিছুই ছিল না। মানে কিছুই ছিল না। আমি একদম শুরু থেকে যদি আপনাকে জাস্ট ছোট্ট সংক্ষেপে আমার জার্নিটা বলি, আমি 2019 সালে অ্যাডমিশন টেস্ট দিছি। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই তখন যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ঢাকা এসে কোচিং করা হয়। সো যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ঢাকা এসে কোচিং করার সময় আমার ফ্যামিলি আমার কোচিংয়ের টাকা জোগাড় করছিল সুদের উপর টাকা নিয়ে। মানে নিজের বাঙালিদের খাস যেই বাংলা কথা সেটাতে বললাম, বাঙালিরা এটাকে সুদ বলে। বিকজ আমার ফ্যামিলি এমন একটা ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি, আমার আব্বা একজন দর্জি এবং আমার ফ্যামিলি হচ্ছে লোয়ার মিডল ক্লাস, একদম গ্রামে, বর্ডার লাইন আমাদের বাসা। সো ওই জায়গাতে ইনকাম খুবই কম এবং ওই মোমেন্টে আমার আব্বুর কাছে এতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল না যে আমাকে ঢাকা শহরে পাঠিয়ে কোচিং করাবে। সো আমি কোচিং না করব, আমি হয়তো আমার স্বপ্ন যেটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়া, বিশেষ করে বুয়েটে পড়া, সেই স্বপ্নটা পূরণ করব না, অথবা সে একটা রিস্ক নিয়ে আমাকে ওই টাকার সাপোর্টটা দিবে, দিয়ে আমি কোচিং করতে ঢাকাতে আসবো। সো ওই মোমেন্টে তিনি আমাকে প্রায় 1,20,30,000 টাকা সাপোর্ট দিয়েছিলেন, পুরাটা ধার হাওলাত করে এবং নিজে পরিশ্রম করে। পার মান্থ তিনি দর্জির কাজ করে যা ইনকাম করতেন সেই জায়গা থেকে আমাকে ওই সাপোর্টটা দিয়েছিলেন, দিয়ে আমাকে কোচিং করাইছিলেন। এবং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর যখন আমি ঢাকা শহরে চলে আসবো, তখন করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে যায়। তখন তো মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আরও খারাপ ছিল। সো ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আরও খারাপের দিকে যায় এবং ওই জায়গা থেকে এখন যদি আমি আমার বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলি, আমি এখনও ইউনিভার্সিটি পাস করি নাই। করোনার কারণে আমাদের একটু জ্যাম আছে, যার কারণে আমরা 19 ব্যাচের ম্যাক্সিমাম ব্যাচই পাস করি নাই, শুধুমাত্র হয়তো বুয়েট পাস করছে। সো এখন আমি যে স্টুডিওতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এটা আমার পার্সোনাল স্টুডিও। এইটা প্রায় 14 লাখ টাকার মতো একটা ইনভেস্টমেন্ট, যেখানে আমি আমার সব পেইড ব্যাচের ক্লাসগুলো নিই, পাশাপাশি অন্যান্য ভিডিওসগুলো করি। পাশাপাশি মান্থলি আমার এখন একটা ভালো অ্যামাউন্টের ইনকাম আসে, এটা 1 to 3 লাখের মাঝখানে, মানে 3 লাখ থেকে 1 লাখের মাঝখানে, কখনো 3 যায়, কখনো 1 থাকে, এই রেঞ্জে থাকে। সো বিগত 6-7 মাস এই রেঞ্জে আমি ইনকাম করতেছি। সো আমার মনে হয় যে আমি যেই ফাইন্যান্সিয়াল জার্নিতে যে পার্সোনাল ডেভেলপমেন্টগুলা করার পরে ইউনিভার্সিটি লাইফে এই ইমপ্রুভমেন্টটা করতে পারছি, যেই ডিসিশনগুলো নিয়ে আমি ইমপ্রুভমেন্টটা করতে পারছি, এগুলো যদি আমি শেয়ার করি টু দ্য পয়েন্টে এক্সপিরিয়েন্স আকারে শেয়ার করি, তাহলে আমার মতো যারা একদম লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির ছেলে, যারা একদম ওই জায়গা থেকে উঠে আসার চেষ্টা করতেছে, যাদের ফ্যামিলি হয়তো ওই সাপোর্টটা দিতে পারে না, তারাও হয়তো তিলে তিলে নিজেকে গড়ে 3 বছর 4 বছর 5 বছরের ব্যবধানে ওই লেভেল পর্যন্ত যেতে পারবে বা নিজের ওই স্বপ্নটা পূরণ করতে পারবে। আমি এখন যে লাইফে আছি বা যা কিছু করতেছি, এগুলা করা একটা সময় আমার ব্যক্তিগত স্বপ্ন ছিল।
আমার ফ্যামিলির স্বপ্ন ছিল যে আমি হয়তো জীবনে বড় কিছু করব, বিকজ ছোটবেলায় আমার ভিতরে ওই স্পিরিট ছিল যে এটা করবো, ওটা করবো, ওটা করবো, ওটা করবো। তারা ভেবেছিল হয়তো এই ছেলে অনেক কিছু করবে, এবং তারা ওই সাপোর্টটা আমাকে দিছে, যা করে হোক সাপোর্ট দিছে। সো কি কি করছি, কিভাবে করছি, এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আসি, আমি যখন করোনার ভিতরে বাসায় একদম চুপচাপ বসেছিলাম, কিছুই করা ছিল না, কারণ করোনায় সবাই আটকা। ওই সময় আমি স্টুডেন্ট পড়ানো শুরু করছিলাম গ্রামের দিকে, একদম বর্ডার লাইনে, ওই জায়গাতে তো করোনা রোগী ওইভাবে পৌঁছায়নি। সো ওখানে ওই লেভেলে কোয়ারেন্টাইনটা পালন হইতো না। সো বাসায় বসে আমি হচ্ছে যে পড়াইতে পারতাম, বাসায় বসে অনেক স্টুডেন্ট পড়াইতে পারতাম। সো ওই মোমেন্টে দাঁড়িয়ে আশেপাশে যারা গ্রামের ছেলেপেলে ছিল, যারা গ্রামের স্টুডেন্ট ছিল, ওরা জানতো যে মিল্টন ভাই এবার চান্স পাইছে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সো ভাইয়া করোনার কারণে বাসায় আটকে আছে, ভাইয়ের কাছে পড়া যাবে। সো সবাই আমার কাছে পড়তে আসতো ওই সময়টা। সো যে সময় আমার কাছে সবাই পড়তে আসছে, ওই সময় আমি নিয়মিত পড়াইতাম ওদেরকে। ওই সময় ওদেরকে পড়ানোর ভিতর দিয়ে আমার টিচিং এক্সপিরিয়েন্সটা গেইন হয়। প্রায় 5 থেকে 6 মাস যেহেতু আমি বাসায় আটকে ছিলাম, একদম 5 থেকে 6 মাস ওদেরকে টানা পড়াই। সো ওই সময় ওদেরকে পড়ানোর কারণে পুরা সিলেবাসের ওপর টিচিং এক্সপিরিয়েন্স কীভাবে ডেলিভার করতে হবে, ওরা কীভাবে বুঝতে পারতেছে, স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে টিচিং এক্সপিরিয়েন্সটা আমার গ্রো করে ওই সময়। পাশাপাশি ওই সময় আমি বাসাতে একদমই আটকে ছিলাম, এবং আব্বু অ্যাডমিশনে ভালো রেজাল্ট করার জন্য আমাকে 20,000 টাকা দিয়ে একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন ল্যাপটপ কিনে দিয়েছিল। তো সেই রিকন্ডিশন ল্যাপটপের মাধ্যমে আমার হচ্ছে ডিজিটাল জগতে একটু পা আসে, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো আস্তে আস্তে আমি শেখা শুরু করি। সো এগুলোর রিলেটেড যে সমস্ত অনলাইন ফ্রি ক্লাসেস ছিল, যে সমস্ত অনলাইন ফ্রি ভিডিওস ছিল, ভিএফএক্স মেন্টর বলে আই গেস হচ্ছে পাকিস্তানি একটা ইউটিউবার আছে, খুব চমৎকার একটা চ্যানেল। ওনার চ্যানেলটা দেখে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে শুরু করে ফটোশপের কাজ এগুলো দেখছিলাম। মার্কেটিংয়ের জন্য আরেকটা চ্যানেল ফলো করতাম। এভাবে বেশ কিছু চ্যানেল দেখে ওই সময়টাতে এগুলোর বেসিক্সটা জানতে পারছি। ফেসবুক মার্কেটিং কীভাবে করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করে, ইউটিউবে কীভাবে কাজ করে, ইউটিউবে আপলোড কীভাবে করে, বিলিভ মি এগুলোর কিছুই তারপরে 3 বছর আমার কাজে লাগে নাই। বাট ওই সময় আমি টেকনোলজির যেই ইউজেস, এইটা ইউজ করে যে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়, এটা আমি বুঝতে পারছি। কিভাবে? এখানে 2টা সেক্টর আছে, এটা আপনাকে বুঝতে হবে। টেকনোলজি, একটা হচ্ছে টেকনোলজি ডেভেলপ করা। আপনি যদি একজন ডেভেলপার হন, আপনি যদি ওই লেভেলে টেকনিক্যাল নলেজ থাকে, তাহলে আপনি টেকনোলজি ডেভেলপ করে সেইটা সেল করে বিক্রি করতে পারেন, সেটা সেল করে টাকা ইনকাম করতে পারেন। আর যদি সেটা না হয়, তাহলে আপনি ওই টেকনোলজিকে ব্যবহার করে আপনার স্কিলকে কাজে লাগিয়ে মাস অডিয়েন্সের কাছে অন্য কিছু বিক্রি করতে পারেন। যেমন হচ্ছে ফেসবুককে ব্যবহার করে অনেক কিছু করা যায়, ইউটিউবকে ব্যবহার করে অনেক কিছু করা যায়, এরকম বিভিন্ন টাইপের মিডিয়াকে ব্যবহার করে অনেক কিছু করা যায়, যেই জিনিসপত্রগুলো করে আপনি হয়তো টাকা ইনকাম করতে পারবেন। এখন এর জন্য দরকার স্কিল। আপনি যদি টেকনোলজি ডেভেলপ করতে চান, তাহলে আপনার দরকার ওই লেভেলের কোডিং স্কিল বা টেকনিক্যাল স্কিল। আর যদি আপনি চান যে না, আমি এইসব মিডিয়াকে ব্যবহার করে অন্য কিছু করব, অন্য সেল করব, এটা করব, সেটা করব, তাহলে আপনার আরও অন্যান্য অনেক স্কিল দরকার পড়বে। সেই স্কিলগুলো নিয়ে আসি, আস্তে আস্তে আসবো, ডিটেলস কথা বলবো। আজকের এই ভিডিওটাতে হয়তো আমার ডিটেল এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করতে পারবো না। এই ধরনের ভিডিওগুলা, আমার ব্রেন স্টর্মিং ভিডিওগুলো, পার্সোনাল ডেভেলপমেন্টের জার্নিগুলো, অন্যান্য স্কিল রিলেটেড ভিডিওস, এগুলো সব আপনি আমার এই চ্যানেলে পাবেন, দ্য মিল্টন ইফেক্ট। যদি আপনার এই টাইপের আগ্রহ থাকে, আমার লার্নিংসগুলো জানার ইচ্ছা থাকে, বা মনে হয় যে এই ছেলেটা লাইফে যেভাবে যা কিছু করছে সামনে আরও অনেক কিছু করবে, তাহলে আমার জার্নিটা জানার জন্য আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আরও অনেক কিছুই ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব। সো তারপরে আসি, ওখানে যখন আমি টিচিং করতেছিলাম, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখি, ওই সময় আমার পার্সোনালিটির কিছু ঝামেলা ছিল। এটা আমার মনে হয় যে এটা ঠিক করা দরকার। পার্সোনালিটি ঝামেলা মানে হচ্ছে আরেকজন অনেক ভালো করতেছে, আমি ভালো করতে পারতেছি না, আমার ভিতরে প্রচণ্ড হিংসা হওয়া। তারপরে হচ্ছে যে লাইফে কোথায় কি ঘটছে না ঘটছে, কে ভালো করলো, কে কিভাবে ভালো করলো, কোন জায়গায় কি ঘটছে, এগুলো অ্যানালাইসিস না করতে পারা। ওই সময়টাতে পার্সোনাল ডেভেলপমেন্টের যে জার্নি, এটা সম্পর্কে আমার ধারণা খুব কম ছিল। সো ওই সময় যখন আমি এই টিচিং করতেছিলাম এবং এই জিনিসপত্রগুলো ধীরে 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 শিখতেছিলাম, তখন আমার মনে হলো যে না, পার্সোনাল ডেভেলপমেন্ট এইটা হয়তো একটা নির্দিষ্ট সেক্টর, একটা ফিল্ড, এবং বেশ কিছু ভিডিও আসে সামনে যেগুলোর মাধ্যমে বুঝতে পারি যে এটা একটা সেক্টর, এটা একটা ফিল্ড, এবং এটা একটা স্কিল, যেটা যদি আমি আজকে শেখা শুরু করি, তাহলে একটা সময় পর আমার ভিতরে হিউজ নাম্বার অফ নলেজ আসবে, যেগুলোর মাধ্যমে আমি হয়তো অনেক কিছু অর্জন করতে পারবো এবং অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে অনেক কিছু করতে পারবো। সো ওই সময় যখন আমার এই সিম্পল জিনিসটা মনে হলো, তখন আমি
ভিডিও দেখা শুরু করলাম, পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড ফিল্ডে ভিডিও দেখা শুরু করলাম, কিভাবে অ্যাচিভমেন্ট করে, কিভাবে স্কিল অর্জন করে, কিভাবে স্পেশালাইজেশন হওয়া যায়, এই রিলেটেড বইগুলো অ্যানালাইসিস পড়া শুরু করলাম। যেমন হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, খুবই ইফেক্টিভ একটা বই। এটা যদি আপনি একবার পড়ে বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে কিভাবে লাইফে কোনো কিছু অর্জন করতে হয়, তার প্রথম ধাপ কি, সেকেন্ড ধাপ কি, থার্ড ধাপ কি। এটা একটা অনন্য লেভেলের জার্নিতে আপনাকে নিয়ে যাবে। এই টাইপের অনেক বই আছে, দ্য আর্ট অফ পজিটিভ থিঙ্কিং, অ্যাটমিক হ্যাবিটস, অনেকগুলা বই আছে যেই বইগুলো পড়ার মাধ্যমে আপনার ভিতরে এই সমস্ত স্কিলগুলা ডেভেলপ হবে, এই সমস্ত জিনিসপত্রগুলোর আন্ডারস্ট্যান্ডিং আসবে। আমার ভিতরে ওই সময়টাতে সবচেয়ে ম্যাচুরিটি গ্রো করতে হেল্প করছিল একটা চ্যানেল, সেটা হচ্ছে সন্দীপ মাহেশ্বরীর একটা চ্যানেল। সন্দীপ মাহেশ্বরীর চ্যানেল একসময় মোটিভেশনাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড সেমিনার নেওয়া হতো এবং এই রিলেটেড ভিডিওস দেওয়া হতো। তো আমি একজন ম্যাচিওর থিঙ্কার এইটা হইছি, এবং কেউ আমাকে কিছু বললে আমি যে রিয়্যাক্ট না করে সাথে সাথে জিনিসটা শুনবো, কেউ আমাকে একটা ক্রিটিসিজম করলে সেটা আমি সাথে সাথে শুনবো এবং ইমপ্রুভমেন্টের চিন্তা করব। আমার নিজের উপরে ওই নিয়ন্ত্রণটা আসছে হচ্ছে টোটালি সন্দীপ মাহেশ্বরীর ওই চ্যানেলটা থেকে হিউজ পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও দেখার। সো এটা ছিল আমার ওই সময়কার জার্নি, করোনার ভিতরকার জার্নি। এবং করোনার ভিতরের এই জার্নিটাতে একজন ম্যাচিউর মানুষ হিসেবে আমার একটা শেপ চলে আসে, একটা বেসিক ভিত্তি তৈরি হয়ে যায়। এরপরে আসে আমি ঢাকা শহরে এসে আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার শুরু হয়। সো ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার যখন শুরু হয় তখন আমার পিঠে আসলে দেয়াল থেকে যাওয়ার মতো অবস্থা, কারণ ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ অ্যাজ ইউজুয়াল, কারণ করোনার ভিতরে আব্বুর ইনকাম নাই, মানুষের কাছে ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো অনেক কম। তো ঢাকাতে এসে যখন আমি পৌঁছালাম তখন আমার মাথার ভিতরে প্রথম একটা চিন্তা ছিল যে যাই করে হোক আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্তত আমি যাতে আমার নিজের খরচটা নিজে চালাইতে পারি। সো অন্তত নিজের খরচটা নিজে চালানোর জন্য আমি মানে হন্যে হয়ে চারিদিকে সুযোগ খুঁজছিলাম যে কি করা যায়। সো আপনি যদি আপনার লাইফে ফার্স্ট ইয়ারে থাকেন বা ইউনিভার্সিটিতে নতুন প্রবেশ করেন, এই মোমেন্টে দাঁড়িয়ে প্রথম যেই পয়েন্টটাই আপনার ফোকাস করা উচিত সেটা হচ্ছে আপনার সামনে অ্যাক্সেসেবল অপরচুনিটিস কী আছে। অপরচুনিটিস, এনিথিং যেটা আপনার সামনে অপরচুনিটিস আছে ওটাকে আপনাকে ধরতে হবে। যে কোনো মানুষ যাকে আপনি চিনেন, যার মাধ্যমে আপনি একটা অপরচুনিটিস পাবেন, তার সাথে আপনার কথা বলতে হবে। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, কথা বলতে হবে অ্যান্ড অপরচুনিটিস খুঁজতে হবে অ্যান্ড সামনে আগাতে হবে। সো ওই মোমেন্টে আমি উদ্ভাসে কোচিং করছিলাম। তো উদ্ভাসের বেশ কিছু ভাইয়া থেকে শুরু করে আমার ইউনিভার্সিটির যে বেশ কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় ছিল যারা উদ্ভাসের সাথে কেবল কানেক্টেড হয়েছে খাতা দেখার জন্য। সো আমি ওই সময় ওই জায়গাটাতে অপরচুনিটিস হিসেবে ঢুকে পড়ি এবং আমি উদ্ভাসে খাতা দেখা শুরু করি। এবং ঢাকাতে আসার পরে আমার বেসিক হাত খরচ চালানোর যে টাকাটা, এটা আমার উদ্ভাস থেকে খাতা দেখা থেকে শুরু হয়। ওদের ওখান থেকে খাতা দেখে একটু ছোট বেসিক অ্যামাউন্টের হাত খরচটা ইনকাম করতাম। বাট জিনিসটা খুব পেইনফুল, খাতা দেখা, মূল্যায়ন করা এবং সেখান থেকে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করা, জিনিসটা বেশ পেইনফুল। তো আমি যখন আমার ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য মানুষের সাথে বসে বসে এই খাতাগুলা দেখতাম, তখন আমার মনে হইতো যে এর চেয়ে বেটার কী করা যায়। আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি হিট করছিল মাথায়, এর চেয়ে বেটার কী করা যায়, কি পয়েন্টে বেশি হিট করছিল, সেটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে কেবল আসছি, ফোর্থ ইয়ারের কিছু ভাই আমার সাথেই বসে বসে ওই জায়গাতেই খাতা দেখে। এবং আমার তখন মনে হয়েছিল যে একজন মানুষ ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যদি শুধু খাতা দেখে, তার মানে তার লাইফের কোনো ইমপ্রুভমেন্ট নেই। সে খাতাই দেখে এবং এই টাকাটার উপরে সে ডিপেন্ডেন্ট। এখন সে কি এরপর বের হয়ে যাওয়ার পরে চাকরি বাকরিতে ঢুকবে, কিছু একটা করবে, নাকি খাতাই দেখবে? খাতা দেখা তো বা এই এসএসসি সিলেবাসের উপর এইটুক করা তো হেভি কোনো স্কিল না যেটা দিয়ে পুরো লাইফ চলে যাবে। তখন আমার মনে হয়েছিল যে এর পরের ধাপে কি করা যায়। সো আমি পরের ধাপে চিন্তা করলাম, আচ্ছা আমি বাসায় বসে পড়াইতাম, আমি তো চাইলে পড়াইতে পারি, সো উদ্ভাসে ট্রাই করলে কেমন হয়। সো ওই সময় অলরেডি আমি ওই খাতা দেখার ওখান থেকে বেশ কিছু টিউশন মিডিয়া থেকে আপনার স্কিল রিলেটেড, মানে স্কিল বলতেছি কেন, স্কিল বলে স্কিল বারবার বের হয়ে যাচ্ছে, টিউশন মিডিয়া থেকে গুতায় একটা দুইটা টিউশন পেয়ে গেছি। সো টিউশন করাচ্ছি, খাতা দেখি, ভালো ইনকাম করি। সো তার মাঝখানে হঠাৎ করে শুনতেছি যে উদ্ভাসে ডেমো হবে, টিচার নেবে। সো ওখানে ডেমো দিয়ে একজন টিচার হিসেবে আমি ঢুকে পড়লাম। তো ডেমো দিয়ে টিচার হিসেবে টেকা, এটাও বেশ কিছু স্কিলের দরকার পড়ে, সেগুলো নিয়ে রিসার্চ করে তারপরে ঢুকছি। এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা যায়, বাট ওইটা নিয়ে কথাবার্তা না বলি, আমি আমার জার্নিটা বলছি। জার্নিটা বলার পরে আপনাকে যখন আমি ব্যাখ্যা করব যে কোন পয়েন্টে কী হেল্প করছে আমাকে, এটা আপনাকে জেনুইনলি হেল্প করবে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে ক্যারিয়ার ডেভেলপমেন্টে প্ল্যান করতে। তো এরপর আমি টিচার হিসাবে উদ্ভাসে ঢুকে গেলাম। সো টিচার হিসেবে যখন ঢুকলাম তখন ওখানেও একটা বড় ধরনের
বাধা ছিল, সেই বাধাটা আস্তে 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 অ্যাডাপ্ট করে তারপর টিচার হিসেবে ঢুকে গেলাম। প্রথমেই সবাই ক্লাস পায় না, ওখানে একটা ভালো পারফর্ম করা লাগে। দেন ওখানে ভালো পারফর্ম করে ওখানে আমি ক্লাস নেওয়া শুরু করলাম। সো ক্লাস নেওয়া শুরু করার পরে ঠাস করে ইনকাম কিন্তু বেড়ে গেল। আমি জেনারেলি যখন খাতা দেখতাম তখন একদিনে 8 ঘন্টা 9 ঘন্টা খাতা দেখে 2000 টাকা ইনকাম হইতো। এখানে ওরা 2 ঘন্টা ক্লাসে আমাকে 1000 টাকা পে করা শুরু করলো, এবং একদিনে 4টা ক্লাস নিলে 4000 টাকা পে করা শুরু করলো। সো ওখানে আমি সারাদিনে ইনকাম করতে পারতাম 2000 টাকা। যখন আমি টিচার হিসেবে ঢুকলাম তখন সারাদিনে 8 ঘন্টা ক্লাস নিয়ে আমার 4000 টাকা ইনকাম হচ্ছিল, এবং ঢাকার বাইরে ক্লাস নিলে 6000 টাকা ইনকাম হইতো। সো একটা ভালো ইনকামের জার্নিতে একটা ঝাঁপ দিলাম, যেখানে একটা টিউশন করে ঢাকা শহরে 5 থেকে 6000 টাকা ইনকাম হয়, উদ্ভাসে ক্লাস নিলে একদিনে 6000 টাকা ইনকাম হয়ে যাইতো। সো এই যে ঝাঁপটা দিলাম, এটার পিছেও কিন্তু একটা মাইন্ডসেট যে এরপরে কি করা যায়। এবার উদ্ভাসে ক্লাস নিতেছি, 1 বছর 2 বছর ক্লাস নিতেছি। 6 মাসের মাথায় যখন আমি উদ্ভাসে ক্লাস নিতেছি, ইউনিভার্সিটি লেখাপড়া করে, ইউনিভার্সিটির সব কিছু মেনটেন করে যখন আমি ক্লাস নিতেছি, 6 মাসের মাথায় মনে হলো আমি এখানে মোটামুটি যা যা শেখার, টিচিং স্কিলে যা যা শেখার সব কিছু শিখছি। আমি এখন আর নতুন কিছু শিখতেছি না। আমার কেমিস্ট্রি মানে নলেজ ডেভেলপমেন্ট হচ্ছে, বাট পার্সোনাল ডেভেলপমেন্টটা খুব বেশি হচ্ছে না। এখন আপনি বলবেন যে পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝাচ্ছি? পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে আমার স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল, ওয়ে অফ প্রেজেন্টেশন, আমি কিভাবে প্রেজেন্ট করি, আমি কিভাবে কথা বলি, আমি কতটা মানুষের সামনে এক্সপ্রেসিভ, অন্যান্য যে স্কিলগুলো আছে যেগুলোর মাধ্যমে আমার জার্নিতে এর পরের ধাপে আমি যেতে পারবো, সেই রিলেটেড ইমপ্রুভমেন্ট আমার এখানে আর হচ্ছে না। যখন আমার মনে হলো যে এখানে এই রিলেটেড ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আই ওয়াজ লুকিং ফর বেটার অপরচুনিটিস। বাট একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে উদ্ভাসে এর চেয়ে বেটার অপরচুনিটিস হয়তো আমি পাবো না। যখন আমি বুঝতে পারলাম তখন আমি অন্যান্য বিভিন্ন মাধ্যমে খুঁজতেছিলাম যে কোথায় যাওয়া যায়। হঠাৎ করেই 10 মিনিট স্কুলে আপনার হচ্ছে টিচার নিয়োগের যেই ফর্মগুলো দেয় ওটা দিল, ওখানে আমি হচ্ছে অ্যাপ্লাই করলাম। এর মাঝখানে যখন আমি অপরচুনিটির জন্য খুঁজতেছিলাম তখন উদ্ভাসের ইনকাম করা টাকা দিয়ে আমি এখন যেই ক্যামেরাটাতে আপনাদের সাথে ভিডিও করতেছি, এই ক্যামেরাটা কিনে ফেলছি, এবং একটা মাইক্রোফোন কিনে ফেলছি, এবং ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে হোয়াইট বোর্ডে বেশ কিছু ক্লাসও রেকর্ড করে ফেলছি, এবং সেই ক্লাসগুলো রেকর্ড করে ইউটিউবে দিছি। মানুষজন দেখে না, খুব কম ভিউ হয়, 1-2 হাজার সাবস্ক্রাইবার তখন এই চ্যানেলটা মোটামুটি দাঁড়ায় গেছে। 2000-2500 সাবস্ক্রাইবার একটা চ্যানেল, এবং ভিডিও দেখলে অল্প কিছু মানুষের কাছে যায়, 300-400 মানুষের কাছে যায়, 400-500 মানুষের কাছে যায়। সো তখন ওই ভিডিওসগুলো, ওই ক্লাসের ভিডিওসগুলো দিয়ে আমি 10 মিনিট স্কুল অ্যাপ্লিকেশন করছি। 10 মিনিট স্কুলে যে জাজ প্যানেল আছে, সেই জাজ প্যানেল আমার ওই ভিডিওগুলো দেখে মনে হয়েছে এর ভিতরে একটা টিচার কোয়ালিটি আছে। তারপরে তারা আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে। সেখানে যে একটা চমৎকার ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউর মাধ্যমে আমরা সেখানে অপরচুনিটিস আসছে। ওই মোমেন্টে আমার সামনে 2টা অপশন ছিল। একটা অপশন, উদ্ভাসে আমি অলরেডি মান্থলি 50+ ইনকাম করতেছি, 50 থেকে 80,000-এর মাঝখানে রেগুলার ইনকাম হয়, কখনো 1 লাখ ক্রস করে কোনো মাসে। এখন আমি এইটা ধরে রাখবো নাকি আমি বেটার অপরচুনিটিসের দিকে যাবো? এখন আপনি বলবেন বেটার অপরচুনিটিস, এটা ধরে রাখা কি বলতেছো? 10 মিনিট স্কুলে যখন আমাকে অফারটা দেওয়া হলো তখন ওদের ওখানে অ্যাজ এ জুনিয়র টিচার হিসেবে আমাকে নিচ্ছে তারা। এইচএসসি অ্যাডমিশনে ক্লাস দিবে, বাট আমি যেহেতু অনলাইনে নতুন, আমি তখন অনলাইনে যে ভিডিও সেগুলোতে অনলাইনে আমি একদমই রেগুলার না। সো অনলাইনে আমি যেহেতু কখনো পড়াইনি, তাহলে অনলাইনে আমি একজন জুনিয়র টিচার। তো জুনিয়র টিচার হিসেবে তারা নিবে, সেখানে তাদের স্যালারি রেঞ্জ হচ্ছে 20 থেকে 25,000 টাকা। অর্থাৎ আমি মান্থলি ধাপ করে যা ইনকাম করতেছিলাম তার 1/3 চলে আসতেছি, 25,000। সো এটা আমার জন্য একটা বিরাট রিস্ক। তখন আমার যেটা মনে হলো যে এখানে যেহেতু আমি আর নতুন কিছু শিখতেছি না, এখান থেকে আমার যে ইনকামটা হবে এটাতে আমি মান্থলি চালাই নিতে পারবো। আমার হাতে 2টা অপশন, 1, আমি যদি এখানে থাকি তাহলে আমি এই ইনকামে স্টার্ট হয়ে যাব, আর 2, আমি যদি ওখানে যাই তাহলে আমার হাতে সেলিব্রিটি একজন টিচার হিসেবে, ভালো টিচার হিসেবে বাংলাদেশে নাম হওয়ার সুযোগ আছে, সবাই যাকে চিনবে। 2, সেটা যদি ওয়ার্কআউট না করে তাহলে আমি বাংলাদেশের টপ ক্লাস প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করার এক্সপিরিয়েন্স পাবো। আমি যদি কখনো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করি, কর্পোরেটে চাকরি করি, অন্তত বলতে পারবো যে আমি আইমান ভাইয়ের সাথে কাজ করছি। সো আমি এই 2টা চিন্তা করে আমি মুভ করলাম। অ্যান্ড দেন 1 বছর আমি 10 মিনিট স্কুলে কাজ করছি, ভিডিও মেকিং শিখছি, ভিডিও রিলেটেড যত ধরনের স্কিল আছে ইচ অ্যান্ড এভরিথিং শিখছি। শেখার পরে ওদের ওখানে আমি একটা ভালো পজিশনে গেছি। ওদের ওখানে ভালো পজিশনে যাওয়ার পরে আমার ইনকাম ইনক্রিজ হয়েছে, অপরচুনিটিস ইনক্রিজ হয়েছে। বাট একটা পর্যায়ে মনে হয়েছে এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠানে অপরচুনিটিসের একটা লিমিট আছে এবং ক্যারিয়ারের গ্রোথের একটা লিমিট আছে। আমি চাইলেও এদের এখানে এর চেয়ে বেটার গ্রোথ শর্ট টাইমে পাবো না। বাট আমার যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালে আমি যদি এই জায়গা থেকে মুভ করে ট্রাই করি আরও কয়েক গুণ বাড়াইতে পারবো। দেন 1 বছর পরে আমার অন্যান্য অপরচুনিটি ছিল, অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ ছিল, সেখানে কাজ করার জন্য আমি আবারও সুইচ করছি।
এবং সেখানে কাজ করতে যে আমার আরও বেশি গ্রোথ হয়েছে। আমি এখন নিজের জন্যই বেশি কাজ করি এবং মোটামুটি বলতে পারেন নিজের প্রতিষ্ঠান তৈরি করে চালাচ্ছি। এখন আমার নিজের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের ট্রেড লাইসেন্স থেকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে অ্যান্ড পুরাটাই অটোমেট করার ট্রাই করতেছি। অ্যাজ এ এডটেক প্ল্যাটফর্ম আমি এটাকে হয়তো খুব দ্রুতই প্রকাশ করব, অন্যান্য টিচার নিব। এখনও এক পর্যন্ত আমি একা কাজ করতেছি, বাট টোটাল জিনিসটাকে সেট করার ট্রাই করতেছি, ওয়েল সেট আপ করার ট্রাই করতেছি। খুব দ্রুতই হয়তো আমিও টিম নিয়ে আগাবো। অলরেডি বেশ কিছু টিম মেম্বার নিয়ে কাজ করতেছে, বাট এখনও সেকেন্ড কোনো টিচার জয়েন করায়নি। অ্যাজ এ টিচার আমি একা পড়াই। এখন এই যে জার্নিটা বললাম, এই জার্নিটা শুরুতে আমি যখন খাতা দেখা শুরু করি তখন 1 ঘন্টাতে আমি ইনকাম করতাম মাত্র 50 টাকা। মানে খাতা দেখে 1 ঘন্টা ইনকাম হয়। আমার প্রথম দিন যেদিন আমি 1 ঘন্টা খাতা দেখি সেদিন আমার ইনকাম হয়েছিল 50 টাকা। 2 ঘন্টা টানা খাতা দেখা ট্রাই করে আমি 100 টাকা ইনকাম করছিলাম। মানে আওয়ারলি রেট ছিল তখন আমার 50। পরে যখন আমি উদ্ভাসে অ্যাজ এ টিচার হইলাম তখন আমার আওয়ারলি রেট হইলো কত, 500। 50 থেকে 500, 10 গুণ বাড়লো। এরপরে সিনিয়র টিচার হওয়ার পরে ওটা আরেকটু বাড়লো। 10 মিনিট স্কুলে যখন আমি গেলাম তখন এটা ধাপ করে কমে গেল, বাট যখন আমি ওখানে আবার বেটার করার ট্রাই করছি তখন এটা বেড়ে আরও বেশি হইলো। ওদের ওখানে আওয়ারলি রেট তখন হচ্ছে যে 1.5 ঘন্টার একটা ক্লাসে আমাকে 2600 পেমেন্ট দিত। 1.5 ঘন্টার একটা ক্লাসে 2600 পেমেন্ট মানে আপনি আওয়ারলি রেটে প্রায় 1600-1700 কাছে চলে যাচ্ছেন 1 ঘন্টায়। এখন আমি যখন ক্লাসেস নিই তখন আমার আওয়ারলি রেট অনেক বেশি চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে আমি ক্লাসেসে 5000-6000 টাকা 1 ঘন্টার একটা ক্লাস নেওয়ার জন্য পেমেন্ট পাই। মানে আমার পেমেন্ট চলে আসে 1 ঘন্টা একটা ক্লাস নেওয়ার জন্য 5000-6000 টাকা পেমেন্ট চলে আসে। সো এই যে জার্নি, এই জার্নিটাতে কি পয়েন্ট হচ্ছে অপরচুনিটিস। আপনি যখনই সামনে কোনো অপরচুনিটিস দেখবেন, ইউ হ্যাভ টু গ্রিপ ইট। আপনি যদি অপরচুনিটিস ধরতে পারেন, আমি কি পয়েন্টগুলো এখানে লিখে রাখছি, আমার প্যাডে লিখে রাখছি যে কি পয়েন্টগুলো কী কী ছিল, এবং আমি আমার জার্নির মাধ্যমে এই কি পয়েন্টগুলোকে আপনাদের সাথে বোঝানোর ট্রাই করব। সো প্রথমে আমি যেটা করার ট্রাই করছি, টোটালটা গ্রিপ করছি। অপরচুনিটিস যখন আমার সামনে অপরচুনিটিস আসছে, প্রত্যেকটা অপরচুনিটিস আমি গ্রিপ করার ট্রাই করছি। দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্পেশালাইজেশন। উইদাউট হ্যাভিং এনি পার্টিকুলার স্কিল অ্যান্ড স্পেশালাইজেশন আপনি কখনোই বেটার কিছু করতে পারবেন না। আপনার একটা বিষয় স্পেশালাইজ স্কিল লাগবে। আমি খেয়াল করছি যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে যাইতে চাচ্ছি, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যাইতে চাচ্ছি, বাট এখানে আমি যখন শুরু করতেছি তখন এটা আমার একদম জিরো নলেজ থেকে শুরু করতে হচ্ছে। বাট অলরেডি ক্লাস 9, 10, 11, 12 4 বছর অ্যান্ড অ্যাডমিশন টেস্টে হচ্ছে আপনার 1 বছর বা 7-8 মাস, তো টোটালি 5 বছরের কাছাকাছি অলরেডি আমার সায়েন্সের সিলেবাসে হিউজ পরিমাণ এক্সপার্টাইজ আছে। সো আমি যদি টিচিং স্কিল ডেভেলপ করি অ্যান্ড এক্সপার্টাইজ যে নলেজটা আছে, এই নলেজটাকে কম্বাইন করে দিই, আমি কিন্তু এজ এ বেটার টিচার হইতে পারবো। সো আমার কাছে মনে হয়েছে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই দুইটা জিনিসের চেয়ে একজন টিচার হওয়া বেটার অপশন। অ্যান্ড দেন আমি এই স্কিলের দিকে চলে গেছি। সো আপনার সামনে অপরচুনিটিস কী কী আছে সেটা অ্যানালাইসিস করতে হবে। সামনে যেই অপশনটা আপনি পাবেন সেইটাকে আপনার সাথে ম্যাচ করিয়ে আগাইতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে কি বললাম, স্পেশালাইজেশন ইন এনি পার্টিকুলার স্কিল। আপনার যেই স্কিলটাতে স্পেশালাইজেশন আছে ওইটা যদি মার্কেট ডিমান্ড থাকে, ওইটা দিয়ে যদি আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারেন বা পারার সুযোগ থাকে, তাহলে ওইটা ধরে আগাইতে হবে। এখন একটা স্কিল দিয়ে কখনো লাইফে অনেক কিছু করা সম্ভব না। আপনার কিছু সাপোর্টিং স্কিল লাগে, অবভিয়াসলি লাগে। আমি যখন অ্যাজ এ টিচার গ্রো করা শুরু করছি তখন সেখানে আমার শুধুমাত্র স্কিল ছিল কি, পাবলিক স্পিকিং মানে হচ্ছে আমি ক্লাস 7 থেকেই মানুষের সামনে বক্তব্য দিতে পারতাম, এবং আমার ফ্যামিলিতে আমার আব্বু, আমার ভাই সবাই মোটামুটি ফ্লুয়েন্ট কথাবার্তা বলে, আমার আম্মু ফ্লুয়েন্ট কথাবার্তা বলে, মানে দে আর বাই বর্ন হচ্ছে জেনুইন পাবলিক স্পিকার। সো তাদের শুনে শুনে আমার ভিতরে দ্রুত ফাস্ট গতিতে চিন্তা করে ডেলিভার করা বা অটোমেট চিন্তা করে ডেলিভার করার একটা ক্যাপাসিটি আছে। সো আমি একজন ভালো পাবলিক স্পিকার ছিলাম এবং সিলেবাসের উপর আমার দক্ষতা ছিল, কিন্তু আমি কখনোই ভালো টিচার ছিলাম না। ভালো টিচার আমি কিভাবে তৈরি হলাম, উদ্ভাসে টিচিং করে 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 তাদের রিকোয়ারমেন্টের সাথে খাপ খাওয়াইতে আমি ভালো টিচার হয়েছি। অ্যাজ এ টিচার আমার ভিতরে কী কী স্কিল লাগবে সেটা আমি ডেভেলপ করা শুরু করছি। বাট যখনই আমি অ্যাজ এ টিচার থেকে অ্যাজ এ অনলাইন পার্সোনালিটি চলে আসছি, আমি যখন চিন্তা করছি যে আমি যদি অনলাইনে টিচার হইতে চাই তাহলে আমার আর কী শেখা লাগবে, তখন আমার লাইটিং শেখা লাগছে, আমার সাউন্ড ডিজাইন শেখা লাগছে, আমার টেকনোলজি সম্পর্কে ধারণা থাকা লাগছে, আমার ফেসবুকে ভিডিও কীভাবে ওয়ার্ক করে সেটা শেখা লাগছে, আমার ইউটিউবে ভিডিও কীভাবে ওয়ার্ক করে সেটা শেখা লাগছে। আমি ইউটিউবে আসার আগে 6 মাস ইউটিউব নিয়ে রিসার্চ করছি যে ইউটিউবের অ্যালগোরিদম কীভাবে কাজ করে, থাম্বনেল কীভাবে ডিজাইন করতে হয়, ভিডিও কীভাবে এডিট করতে হয়,
অডিয়েন্সকে কিভাবে টার্গেট করব, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, কন্টেন্ট কিভাবে নিব, কোন টাইপের কন্টেন্টগুলো আমার জেনুইন স্ট্রেংথ পয়েন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আমি রিসার্চ করে করে আগাইছি। সো আপনাকেও এই জায়গাগুলোতে সাপোর্টিং স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। যত ধরনের সাপোর্টিং স্কিল আছে ডেভেলপ করতে হবে। এই সাপোর্টিং স্কিলগুলো একটা সময় আপনাকে ওই লেভেলে নিয়ে যাবে, যেই লেভেলটাতে আপনি যাইতে চাচ্ছেন ওই লেভেলে নিয়ে যাবে। সো আপনাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ভিতরে থাকতে হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ভিতরে থাকতে হবে। এরপরে থার্ড যে পয়েন্টটা আপনাকে আমি বলতে চাই সেটা হচ্ছে নেটওয়ার্কিং, ইফেক্টিভ নেটওয়ার্কিং। ইফেক্টিভ নেটওয়ার্কিং খুব জরুরি। ইফেক্টিভ নেটওয়ার্কিং বলতে কি বোঝাচ্ছি? নেটওয়ার্কিং মানে, ইফেক্টিভ নেটওয়ার্কিং মানে এরকম না যে আপনি একজনকে চিনেন, কেউ আপনাকে চিনে। ধরেন আয়মান সাদিক আপনাকে চিনে, আয়মান ভাই আপনাকে চিনে, বাট আয়মান ভাই আপনাকে এমনভাবে চিনে যে আয়মান ভাইয়ের জীবনের কোনো প্রয়োজনে আপনাকে খুঁজবে না, তাহলে এই চেনার কোনো লাভ নাই। যদি আয়মান ভাই জেনুইনলি তার মাইন্ডের ভিতরে ঢুকায় রাখে এই পোলা কোনো কাজের না এবং কোনো দিন আপনাকে খুঁজবে না, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে এই নেটওয়ার্ক আমার কোনো কাজে দিবে না। আপনি যে দয়া ভিক্ষা চাইলেও কেউ আপনাকে কোনো কাজ দিবে না। তাহলে উপায়টা কি? ইফেক্টিভ নেটওয়ার্কিং বলতে বোঝায় যে মানুষের সামনে এমন ইমপ্রেশন ক্রিয়েট করা যে আপনার সাথে একবার দেখা হওয়ার পরেই মানুষটা আপনাকে মনে রাখবে, এবং মনে রাখবে আপনি কি করেন, আপনার স্পেশালাইজেশন কি, আপনি কতটা অনেস্ট, আপনার ভিতরে ক্যাপাবিলিটি কি আছে, এবং তার কোনো দরকারে যেন আপনাকেই সে প্রথমে মনে করে। এটা কেবল স্পেশালাইজেশন। আজকে পর্যন্ত আমার যার সাথে প্রথমবার দেখা হয়েছে তারা তাদের কোনো প্রয়োজনে বা তারা যদি মনে করে তাদের প্ল্যানের ভিতরে আমি ফিট হই, তারা আমাকে তাদের সাথে চাইছে। দিস ইজ কল্ড নেটওয়ার্কিং। যেখানে আমি তাদের সাথে ইনবক্সে যে কিন্তু গুতাই নাই যে আসসালামু আলাইকুম ভাই আমাকে একটা কাজ দেন, আসসালামু আলাইকুম ভাই এইটা সেইটা, আসসালামু আলাইকুম অমুক তমুক 10 দিন ধরে গুতাই না। প্রথম কথা, ওই প্রথম যে পয়েন্টগুলো বলতেছিলাম যে অপরচুনিটিস খুঁজতে হবে, আপনার স্পেশালাইজেশন লাগবে, স্পেশালাইজড নলেজ লাগবে, পার্টিকুলার কিছু বিষয়ের উপর আপনার হিউজ পরিমাণ দক্ষতা থাকা লাগবে, আপনার সাপোর্টিং স্কিল লাগবে। অ্যান্ড দেন পরে এসে আপনাকে ইমপ্রেশন বিল্ড করা শিখতে হবে। ইমপ্রেশন বিল্ড বলতে কি বোঝায়? দেখেন, একজন মানুষ যে অনেক বেশি ব্যাকবাইট করতে পছন্দ করে, যার মাথা থেকে শুধুমাত্র নেগেটিভ কথা বের হয়, যে শুধুমাত্র মানুষের সমালোচনা করে, সে ভালো একটা পরিবেশে যেও ওই টাইপের কথাবার্তাই বলবে। নেগেটিভ কথাবার্তা, এইটার কমতি আছে, এটার ঘাটতি আছে, এইটা প্রবলেম, এটা হইলে কি হয়, এটা হইলে কি হয়, সে ওই ধরনের এনভায়রনমেন্টে যে নেগেটিভ কথাই বলবে। অ্যান্ড যারা টপ লেভেলের লিডার, যারা বড় বড় মানুষ, যারা মানুষকে কাজের জন্য হায়ার করে, যারা মানুষকে অপরচুনিটিস দেয়, তারা মানুষের সাথে 1 মিনিট 30 সেকেন্ড কথা বলে ধরতে পারে এ কাজের নাকি কাজের না, এর মাইন্ডসেট কেমন। অনেক ক্ষেত্রে 2 মিনিট 3 মিনিট, অনেক ক্ষেত্রে 5 মিনিট আপনার কথা শুনেই ধরে ফেলবে যে এর সাথে কাজ করা যায় কি যায় না। সো ওই জায়গাটা ইম্পর্টেন্ট। আপনার মাইন্ডসেট যদি ওরকম হয় তাহলে এটা চেঞ্জ করে পজিটিভ ইমপ্রেশনে মাইন্ডসেটে আসতে হবে। পজিটিভ ইমপ্রেশনে মাইন্ডসেট বলতে কি বোঝাচ্ছি? আপনি সবসময় পজিটিভ কথা বলা প্র্যাকটিস করবেন। আপনি কখনো কারোর সাথে খারাপ কথা বলবেন না, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, কারোর সাথে আনপ্রোডাক্টিভ কোনো টপিকে কথা বলবেন না, কারোর সাথে যে ব্যাকবাইট করবেন না, বরং আপনি জুনিয়র সিনিয়র ব্যাচমেট আব্বু আম্মু সবার সাথে যে প্রোডাক্টিভ কথাবার্তা বলেন, ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলেন, ভালো কথাবার্তা বলেন, কে ভালো করতেছে সেগুলো আলোচনা করেন, স্কিলগুলো নিয়ে আলোচনা করেন, কি করা যায় অপরচুনিটিস নিয়ে আলোচনা করেন, প্রবলেম কি হয়েছে সেই প্রবলেম নিয়ে সলভ নিয়ে আলোচনা করেন। এগুলো নিয়ে আপনি কথাবার্তা বলেন। এগুলো নিয়ে কথাবার্তা বলার জন্য আপনার হয়তো ইনফরমেশনের ঘাটতি হতে পারে, সেই ইনফরমেশনগুলো কই থেকে কালেক্ট করবেন? প্রচুর পরিমাণে পজিটিভ মানুষের ভিডিও দেখেন, পজিটিভ মানুষের পডকাস্ট শোনেন, পজিটিভ মানুষের বই পড়েন। পৃথিবীতে পজিটিভ বইয়ের অভাব নাই, বই পড়েন অ্যান্ড সেগুলো নিয়ে রিসার্চ করেন অ্যান্ড সেগুলো নিয়ে সবার সাথে কথাবার্তা বলেন। আপনার ভিতরে একটা ইমপ্রুভমেন্ট আসবে অ্যান্ড দেন ওই যে ইমপ্রুভমেন্টটা আসছে ওই ইমপ্রুভমেন্টটাকে ব্যবহার করে আপনি আপনার সার্কেল, আপনার সার্কামফারেন্সেস, আপনার সারাউন্ডিং তৈরি করতে পারবেন। ওই সারাউন্ডিং একটা পজিটিভ ভাইব দিবে। ওই পজিটিভ ভাইবটা এমন ভাইব, আপনি যে কোনো একটা জায়গায় যে 30 সেকেন্ডস কথা বলছেন, মানুষ আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাচ্ছে অ্যান্ড সেই ইমপ্রেশনকে কাজে লাগায় আপনি বেটার অপরচুনিটিস ফার্দার পাচ্ছেন, আপনি পরের স্টেপে যাইতে পারছেন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে, বডি ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, এগুলোর প্রতি অনেক ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে ফার্দার বৃহৎ কথাবার্তা বলা যাইতে পারে। সো সেই কথাবার্তাগুলো হয়তো অন্য কোনো এপিসোডে হবে। আজকে আমি জাস্ট ট্রাই করলাম জেনুইন একটা জার্নি আপনাদেরকে বোঝাইতে, যে আপনি যদি একদম জিরো থেকে শুরু করে আস্তে আস্তে জীবনে কিছু করতে চান, আপনাকে কিভাবে করতে হবে, কিভাবে লেগে থাকতে হবে। আমার এই টোটাল জার্নিতে আমি একজন ক্ষুধার্ত মানুষ মানে হচ্ছে I always look for better opportunities. I always look for learnings.
আমি সব সময় এরপরে কি শেখা যায়, এরপরে কি করা যায়, এটা খুঁজতে থাকি। কখনো যদি আমার একটা কাজ করতে 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 একঘেয়ে লেগে যায়, আমি চিন্তা করি যে আরও কিভাবে ইমপ্রুভ করা যায়, আরও কিভাবে ইমপ্রুভ করা যায়, বা এরপরে কি করব, নতুন কি করা যায়। একটা টপিক পড়াইতে যে আমার মনে হচ্ছে যে এই টপিকটা আমি পড়ায় আমার পড়াইতে ভালো লাগছে না, তখন আমি খুঁজি এই টপিকটা ভিন্নভাবে কি পড়ানো যায়। এটাই হচ্ছে আপনার ক্যারিয়ারের একটা মেজর থিঙ্কিং অপরচুনিটিস, যেইটা আপনি যদি একবার ধরতে পারেন, যে আপনি যদি একবার বুঝতে পারেন যে কিভাবে চিন্তা করলে, কিভাবে নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করলে আপনি আরও বেটার পজিশনে যাইতে পারবেন, সেইটা আপনাকে ওই লেভেলে নিয়ে যাবে। একটা সময় আমার শুধুমাত্র মাইন্ডসেট ছিল টাকা ইনকাম করা। আমি একটা সময় শুধুমাত্র চিন্তা করতাম যে কিভাবে টাকা ইনকাম করে নিজের এবং পরিবারের সাপোর্ট দেওয়া যায়, ওর জন্য যা যা করা লাগবে আমি তাই করতাম। পাশাপাশি পরের ফেজে যাওয়ার চেষ্টা করতাম। এরপরে একটা ফেজ পর্যন্ত যাওয়ার পর আমার মনে হয়েছে যে না, আমি যতটা বিল্ড করে ফেলছি এখন শুধুমাত্র টাকা নিয়ে এবং পরের ফেজ নিয়ে চিন্তা করলে হবে না। এখন আমাকে অ্যাজ এ লিডার ডেভেলপ হইতে হবে। আমার এখন মানুষের সাথে কাজ করা শিখতে হবে, মানুষকে কাজ করানো শিখতে হবে, অনেক মানুষকে একত্রিত করে বড় বড় জিনিসপত্র ক্রিয়েট করা শিখতে হবে, সমাজের জন্য প্রোডাক্টিভ ভ্যালু দেওয়া শিখতে হবে। তখন থেকে আমি আরও ট্রাই করছি যে বড় বড় জিনিসপত্র বিল্ড করার, অ্যান্ড দেন বিল্ড করার মাইন্ডসেট নিয়ে আমি কিন্তু এত কিছু বিল্ড করতেছি। অ্যান্ড আপনাদের সাথে এই যে কথাবার্তাগুলো বলতেছি, এর পিছনে একটা রিজন আছে। আমি যে টোটাল এই ভিডিওটাতে যা যা বললাম, এই টোটাল ভিডিওটাতে কিন্তু আমার টোটাল মাইন্ডসেটটা প্রকাশ পাইছে, যে আমি কিভাবে গ্রো করছি, আমার মাইন্ডসেট কেমন। অনেক সিমিলার টাইপের মাইন্ডসেটের, গ্রো করার মাইন্ডসেটের, পজিটিভ মাইন্ডসেটের অনেকে দেখবে, তারা দেখে আমার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবে যে ভাই আমি আপনার মতো মাইন্ডসেটের, আপনার সাথে আমিও কাজ করতে চাই। আমি হয়তো 10 জনকে বাছাই করে 2 জনকে পাবো যাদের সাথে আমার জেনুইনলি লম্বা একটা জার্নি হবে, আমি দেশের জন্য, সোসাইটির জন্য কিছু করতে পারবো। জেনুইনলি হয়তো এরকম কাউকে পাওয়া যাবে। আবার সিমিলারলি এরকমও ঘটনা ঘটতে পারে যে কিছু মানুষ এরকম আছে যারা এখনো হয়তো এতটা ডিপ চিন্তা করে না, বা নিজেকে এই লেভেলে নিয়ে যাওয়া যায়, বা এরকম এরপরে যাওয়া যায়, এটা চিন্তা করে না। তারা এই ভিডিওটা দেখে চিন্তা করতে শিখবে, অ্যান্ড দেন যখন চিন্তা করতে শিখবে জেনুইনলি, তারা ইমপ্রুভমেন্টের ওই ফেজের ভিতরে ঢুকে যাবে। আবার হয়তো এরকম হইতে পারে কিছু মানুষ থাকবে যাদের ভিতরে নেগেটিভ চিন্তা করার একটা প্রবণতা আছে, তারা জেনুইনলি প্রত্যেকটা সময় নেগেটিভ চিন্তা করে, মানুষের ব্যাকবাইট করে, খারাপ চায়, যারা কখনোই লাইফে গেইনার হইতে পারে না। তারা বুঝতে পারবে যে আমার আসলে কি চেঞ্জেস আনা দরকার নিজের ভিতরে, তাহলে আমি গেইনার হইতে পারবো। তারা আস্তে আস্তে নিজের ভিতরে ওই চেঞ্জেসগুলো নিয়ে আনবে, অ্যান্ড একটা পর্যায়ে যে গেইনার হবে। অ্যান্ড দেন ওই চেঞ্জেস আনার পরে হয়তো ওদের ভিতরে কেউ আমার সাথে এসে কানেক্ট হওয়ার ট্রাই করবে এবং বলবে ভাই আপনার সাথে একত্রে কাজ করতে চাই। সো আই এম লুকিং ফর বেটার অপরচুনিটিস, আই এম লুকিং ফর এ টিম যেটা নিয়ে আমি আরও সামনে আগাইতে পারবো, অ্যান্ড দেশের জন্য অনেক কিছু বিল্ড করতে পারবো, সার্ভিস দিতে পারবো। সে সার্ভিস ওরিয়েন্টেড হোক, প্রোডাক্ট ওরিয়েন্টেড হোক। আপনি একটা পর্যায়ে যে ফিল করবেন যে মানি ইজ নট এভরিথিং। টাকা আপনি যে কোনোভাবে ইনকাম করতে পারবেন, টাকা আপনার লাইফে আসবে, টাকা কোনো না কোনোভাবে আসবে, বাট মানি ইজ নট এভরিথিং হচ্ছে আপনি যেই কাজগুলো করে স্যাটিসফ্যাকশন পান, ওই কাজগুলোর ভিতরে থাকা। তো আমার একটা পর্যায়ে যে মনে হয়েছে আমি স্যাটিসফ্যাকশন পাই হচ্ছে সবসময় নতুন জিনিসপত্র ফাইন্ডিংস করে, অ্যান্ড সেটা নিজের ভিতরে অ্যাডাপ্ট করে। অর্থাৎ এখনকার যে জেন জি যারা আছে, আমাদের বয়সী যারা আছে, আমাদের এই জেনারেশনের মাইন্ডসেটের যারা আছে, যারা বড়ই হয়েছে টেকনোলজি অ্যাডাপ্টেশনের মাধ্যমে, সো তারা সবসময় কিন্তু নতুন টেকনোলজি, নতুন জিনিসপত্র, নতুন স্কিল, এগুলো অ্যাডাপ্ট করতে করতে সামনে যাবে। আমরা হয়তো যখন বুড়ো হব, আমাদের আগের জেনারেশন বুড়ো হয়ে যাওয়ার পর এখন তারা টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে পারে না, বাট আমরা যখন বুড়ো হব, আমরা যখন অনেক বয়স্ক হব, তখন আমাদের সামনে যত টেকনোলজি আসুক না কেন আমরা অ্যাডাপ্ট করে ফেলবো। ChatGPT আসছে, খুব হাই লেভেলের টেকনোলজি, আমরা অল্প কিছুদিনই অ্যাডাপ্ট করে ফেলছি। আমি এখন ইচ অ্যান্ড এভরিথিং সব ChatGPTর সাথে ডিসকাস করে করি, যে এটা কেমনে করবো, ওটা কেমনে করবো। সো দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। আশা করছি এই চ্যানেলটা আপনাকে সাপোর্ট দিবে, আমার এই কথাবার্তাগুলো আপনার সাথে আপনাকে অনেক কিছু শেখাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা আপনার অন্তত প্রয়োজনীয় 5 জন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।